সমস্ত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখান থেকে 3 দেশের ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, এখানের ভিতরে যে কথা বলতে পারবেন মাইক দিয়ে, আপনি হাত তোলেন যে আপনার এই সমস্যা এইগুলা বলার মতো কেউ থাকলে হাত তোলেন। কে বলবে?
সার্বিয়ার বিষয়ে এখানে কে কথা বলছেন? রোমানিয়া একজন ভাই। আজকে আমাদের এই মানব বন্ধ শুধু আমাদের জন্য নয়, এটা আপনাদের সবার জন্য। আপনারা যদি কেউ এখানে কথা বলতে চান, সর্বপ্রথম আপনারা মাইকের সামনে আসেন, এমনকি আমাদের সাংবাদিক মেয়েরা দাঁড়ায় আছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো সাংবাদিক ভাইদের বিশেষ করে অনুরোধ করবো, শুধুমাত্র যারা এখানে ভুক্তভোগী আছে, আমরা ভুক্তভোগী এখানে দাঁড়িয়ে আছি, আপনারা ভুক্তভোগীদের নিয়ে কথা বলেন, এমনকি যারাই ভুক্তভোগী আছে আপনারাই কথা বলবেন। আজকের এই মানব বন্ধ শুধু আপনাদের সামনে আমাদের জন্য নয়। ভাই এখানে যারা কেউ কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছেন তারাই এখানে সামনে চলে আসেন। যারা রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো বিভিন্ন কান্ট্রি সম্পর্কে কথা বলতে চাচ্ছেন, মনের ভাব প্রকাশ করতে চাচ্ছেন, তারা সামনে চলে আসেন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের একটা ভুক্তভোগী আছে, এরকম অনেকে আপনারা নিয়ে হয়তো সবাই মাইকের সামনে কথা বলতে শুরু হয়। মোহাম্মদ সালিম ভাই আছেন, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছে। উনি রোমানিয়া সম্পর্কে কিছু কথা বলবে, আপনারা সবাই কথা বলতে শুনবেন। কেমন করতে পারি? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে প্রথমে ধন্যবাদ জানাই। পর্তুগালের জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি ইন্ডিয়ার দিল্লিতে জমা দিয়েছি আমার কাজটা, কিন্তু তারপরে আমার ওই ভিসার কারণে দিল্লিতে যাওয়া হয় নাই। এইরকম হয়ে ভুক্তভোগী আছেন। আমার আবেদন যেন আমাদের বাংলাদেশ থেকে সব কিছু হয়। আমার দুঃখের জন্য এটা বলার কিছু নাই, অনেক কষ্ট করেছি। সেই ভিসার কারণে ইন্ডিয়ার দিল্লি ভিসার কারণে আমি আমার পারমিটটা দিতে পারি নাই। দুঃখের বিষয়। ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ কবির হোসেন, আমি আসছি গাজীপুর থেকে। আমি 10 মে সোনালিয়ায় জমা দিয়েছিলাম, কিন্তু আমার ওয়ার্ক পারমিট আসছে, কিন্তু আমি ইন্ডিয়া ভিসার কারণে যেতে পারি নাই। খুব দুঃখজনক, আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু আমি ইন্ডিয়া যেতে পারছি না। ইন্ডিয়া সরকার আমাদের ভিসা দিচ্ছে না, এই কারণে ইন্ডিয়া যেতে পারছি না, আমার ভিসাটা হচ্ছে না, আমি ইউরোপে যেতে পারছি না। এই জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাই যেন আমাদের বাংলাদেশের সকল ইউরোপিয়ান এম্বাসি এবং ভিসামুক্তী যারা আছেন সব এম্বাসিটা যেন বাংলাদেশে হয়। এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আশিস চন্দ্র সরকারের কাছে আমার অনুরোধ রইল। উনি একজন ভুক্তভোগী। একজন পোল্যান্ডের ভুক্তভোগী। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আসতে ইন্ডিয়াতে যাওয়ার পরে পোল্যান্ড এম্বাসি ওনাকে সন্দেহ ভাষক হিসাবে ওনাকে 10 নম্বর মেরে রিফিউজ করেছে। আমাকে বলছে আপনারা যদি ভিসা নাই দেন তাহলে আপনারা এভাবে ওয়ার্ক পারমিট বলবে লিগেল ওয়ার্ক পারমিট দিয়ে আমাদের হয়রানি করার তো কোনো যুক্তিকতা নাই। আমার কথা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে জানাতে হবে আপনারা যে আমাদের পারমিটগুলো দিবেন, পারমিটগুলো দেওয়ার পরে একটা পারমিট নিয়ে একটা ভিসা দেওয়া হয়। বাংলাদেশ সরকার থেকে এই প্রস্তাবনাটা যেন আমাদেরকে যথাযথ বলে করা হয়, কারণ আমাদের এক্সিডেন্টরা অন্যান্য দেশে গেলে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা খরচ করে পরে যখন ভিসা না পায় তখন আসলে অনেকে আত্মহত্যা পর্যন্ত ভিসা নেয়। যেমন বিগত দিনে রোমানিয়া এম্বাসি ফেস করতে গিয়ে দিল্লিতে গিয়ে একজন বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে নিয়েছে। সেজন্য সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যার এক খুনের কারণে সংযুক্ত আরব আমিরাতের সাবেক বাংলাদেশে আমাদের আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে উনি যদি যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করেন আমার মনে হয় ইউরোপের ওনার যথেষ্ট খবর আছে এবং ইউরোপীয় ইউনিয়ন আমাদের বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক দিতে আগ্রহ প্রকাশ করবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই বুঝাইতে হবে যে আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এগুলোতে উন্নয়নের বাংলাদেশি শ্রমিকরা অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে এবং এখনো করে যাচ্ছে, বিগত দিনেও করে গিয়েছে, ভবিষ্যতে করে দেবে। বাংলাদেশের দক্ষ শ্রমিকগুলোকে যেন ইউরোপে সুযোগ দেওয়া হয়। আর এটা আমরা বলতে হবে না, আমাদের কথা সরকারের পর্যন্ত পৌঁছায় না বিদায় আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি, আমাদের এই বক্তব্যগুলো যেন সরকারের যথাযথ মহলে পৌঁছায় এবং অস্বাভাবিকভাবে যে বিমান ভাড়াটা যে বেড়ে গেছে সেটাও যেন স্বাভাবিক থাকে। বাংলাদেশ সরকারের কাছে যেন এই কথাগুলো পৌঁছায়, এটা একমাত্র মাধ্যম হবে না। ধন্যবাদ। এই সার্বিয়ার বিষয় নিয়ে কেউ যদি কথা বলতে চান হাত তোলেন, কে কথা বলবেন একটু বলেন।
সার্বিয়ার বিষয় নিয়ে আজকের এই মানে বন্ধুটা করা হয়েছে শুধু ক্লায়েন্টের মনের অভিব্যক্তি মিডিয়ার সামনে বলার জন্য। কে কথা বলবেন? আপনি হাত তোলেন, কে কথা বলবেন? বাংলাদেশের ইউরোপিয়ান যে পরিস্থিতি, একটা ভয়ানক পরিস্থিতির দিকে আগাচ্ছে। এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বাংলাদেশে মহামান্য প্রধান উপদেষ্টা তার একান্ত হস্তক্ষেপ কামনা করছে। কারণ হচ্ছে ইউরোপিয়ান যে যাত্রীরা আছে, ইউরোপিয়ান যে যাত্রীগুলি আছে, তারা ব্যাপক হতাশার ভিতরে আছে এবং ওই দেশ থেকে কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি বাংলাদেশের যে উপদেষ্টা যারা আছেন তারা ওই ইউরোপিয়ান যে অ্যাম্বাসি তাদের সাথে সমন্বয় করে না এবং তাদের সাথে একটা সঠিক একটা কি করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের এই পরিস্থিতিকে উত্তীর্ণ করতে হবে এবং ওভারকাম করতে হবে, এই প্রত্যাশা আমরা সবসময় রাখি। বাংলাদেশের এই যে সরকার গঠিত হচ্ছে তাদের কাছে আমাদের একান্ত প্রত্যাশা, আমরা যে লক্ষ্যে দেশকে বিদেশে আমরা সংস্কার চাইছি, যে সরকারটির মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপিয়ান অভিবাসীদের যারা আছে তাদেরকে সঠিকভাবে যেন টেক কেয়ার করা হয় এবং তারা যাতে সুবিধা পায় সেই পদক্ষেপগুলি যথাযথভাবে পালন করার ওনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের সামনে রোমানিয়া বিষয়ে আমাদের এক বড় ভাই কিছু বলবে। আমি মাহমুদ আতিক, আমি গত 23 সালে রোমানিয়া অ্যাপয়েন্টমেন্ট পাই এবং অ্যাপয়েন্টমেন্টও পাই দিল্লি থেকে। দিল্লিতে বারবার আবেদন করার পরও ইন্ডিয়ান ভিসা পাই নাই। এই পর্যন্ত 3টে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে, আমার ওয়ার্ক পারমিটের বিল শেষ হয়ে গেছে। আমি স্থানীয় কর্মকর্তার কাছে আবেদন করি যেন দিল্লি থেকে বাংলাদেশে ভিসা সেবা চালু করে এবং অ্যাম্বাসিডার জন্য চালু করে। এটা আমার প্রত্যাশা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে। ধন্যবাদ। আপনাদের সমস্ত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যারা আছে সব ভুক্তভোগী তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করবে। আপনারা চেষ্টা করবেন এগুলা সরকার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। আমাদের মিডিয়া কভারেজ যদি ভালো মতো হয় তাহলে আমরাই সরকারের কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারবো। আমরা সরকারের কাজ পর্যন্ত এইটা পৌঁছাতে পারবো। এখন আমাদের শ্রম বাজার যে অবস্থা দাঁড়াইছে, বিশেষ করে ক্রোয়েশিয়া আমাদের দেশকে যে পরিমাণ ভিসা না দেওয়ার জন্য হুমকি দিয়েছে, এটা যে কোনোভাবে আমাদের এইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে। আমাদের দেশের লোক যাতে না বলায় কিভাবে এখানে যে সুস্থভাবে কাজ করতে পারে, এই বিষয় নিয়ে আমাদের সর্বোপরি আমাদের গভর্নমেন্টে কাজ করা লাগবে। আর বাকির কথা এখন আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করবেন আমাদের উপদেষ্টা নাফিজা আপু। আচ্ছা স্যার, এখন আমরা আসলে এই মানববন্ধনটা করছি মূলত আমাদের যে ইউরোপিয়ান স্থলযাত্রাগুলো আছে সেগুলোকে রক্ষা করতে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে আমরা সবাই জানি রোমানিয়া, বুলগেরিয়া এগুলোর অ্যাম্বাসি না থাকাতে যথেষ্ট সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য সরকার দুটোভাবে করে, সে কারণে কিন্তু আমরা অলরেডি সমাধান করেছি। আমরা আসলে চাচ্ছিলাম যে মানববন্ধনে আমাদের যত ক্লায়েন্ট আছে তারা যেন তাদের সমস্যাগুলো যেন তুলে ধরে, যাতে করে সরকার সেটা জানতে পারে। তো তারা অনেকে তাদের প্রবলেমগুলো বলেছে। আমি আশা করবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের ভাইরা, তারা সব অবশ্যই যেন সবাইকে এই সমস্যার সমাধান করার জন্য দ্রুত আমরা যেন ওটা পৌঁছতে পারি, এটা হচ্ছে আপনাদের কাছে আবেদন। এখন আমি বলতে চাই যে সরকার কিছু কথা বলতে। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ থেকে আছি। আমি 2021 সালে রোমানিয়ার জন্য ট্রাই করেছিলাম, আমার হয় নাই এম্বাসি না থাকার কারণে। আমরা যারা ইউরোপীয় ইউনিয়ন যেতে পারছি অনেকে যেতে পারতেছি না। আমাদের ইউরোপীয় যে দূতাবাস আছে ওই দূতাবাস আমাদের বাংলাদেশে নেই, না থাকার কারণে আমাদের ভুগতে হচ্ছে। তাই আমরা চাই মাননীয় যে সরকার আছেন এই সরকারের মাধ্যমে
যে মাননীয় আসিফ স্যার আছেন, উনি যেন আমাদেরকে চার স্বপ্ন পূরণের জন্য উনি অব্যাহত রাখেন, আমরা কামনা করি। আমি প্রায় 4 বছর ধরে ঘুরতেছি, ইউরোপে যেতে পারতেছি না। আমি অনেক টাকা খরচ খেয়েছি, অনেক ইউরোপের যে এম্বাসি আছে ওদের কারণে দিশা পাচ্ছি না, আমরা এম্বাসি না থাকার কারণে। আমরা চাই এই দেশে সকল ইউরোপিয়ানের অ্যাম্বাসিডার আমাদের বাংলাদেশে থাকুক, যাতে আমাদের বাংলাদেশের মানুষ যত স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন সকলে পূরণ করতে পারে। এটা আমাদের কাছে সবার কাছে বিরত অনুরোধ যে আমরা ইউরোপের যত শ্রমিক আছি যেতে চাচ্ছি, আমি বিগত সরকারের থেকে আসছি, সরকারের ওখানে পয়সা কামাই করতাম ওরা রেখে দিত, সে কারণে আমরা ইউরোপ যাওয়ার জন্য খুবই উপকৃত চাইতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মন্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলের সামনে এটাই বলতে চাই, আমাদের সকলকে ন্যায়ের জন্য বিচার প্রতিষ্ঠান সহজ করুক, বাংলাদেশ থেকে করুক, আর বর্ণবাদের যেন বন্ধ না হয় সে ব্যাপারে যেন সরকার ভালো পদক্ষেপ গ্রহণ করে। আর সবাই যেন যে যে দেশের বিষয় পাচ্ছে ওই দেশে থাকে, ওই দেশের সুনাম যেন আমাদের রক্ষা করা যায়, ওই জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমাদের বাংলাদেশ বর্তমান সরকার যেন সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আমরা ওই পদক্ষেপের জন্য আজকে এখানে অনুষ্ঠান ঘোষণা করলাম। সবাই আশা করি আমাদেরকে সাহায্য করবেন, সরকারের এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ইউরোপিয়ান বিষয় ঐক্য পরিষদের পক্ষ থেকে। আমার সকলের কাছে অনুরোধ থাকবে এবং আমাদের সচিবালয়ের সচিব যারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক দিকগুলো দেখে তাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই ইউরোপিয়ান সমবাজার এটা অনেক বড় একটা রেমিটেন্সের খাত, এটা যাতে কোনোভাবে বন্ধ না হতে পারে সেটার জন্য আমাদের সর্বস্তরের মহলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আমাদের বর্তমানে প্রতিষ্ঠাদেরকে সে আলোকে কাজ করে যেতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আমার দেশের জানা হয় 2019 সালের পর থেকে বাংলাদেশের করতে হয়। তারপর বিশাল যথেষ্ট পরিমাণে আমরা বানাতে সক্ষম হয়েছি। যত দিন দিন যাচ্ছে এই বাজারটা আমাদের জন্য সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদেরও কিছু লোক আছে, আমরা সেখানে যাই, তারপর আমরা গেম করি, যার জন্য আমাদের বাজারটা তাকিয়ে থাকে যে শ্রমিক রাজ্যে আসছে ওরা এয়ারপোর্টে দাঁড়ায় থাকে, কিন্তু শ্রমিকরা থাকছে না। আমি দেখেছি ক্রোয়েশিয়ার এয়ারপোর্টে হাজার হাজার মানুষ পড়ে আছে বাংলাদেশিরা, এখানে কিছু করার কোনো হল নাই, কোথাও সব দিন ধরে চলে গেছে। এই বিশেষ পরিস্থিতিতে আসছে ইউরোপের বাজার আমাদের জন্য শুরু হয়ে যাচ্ছে। তবে এখনো আমি যখন দেখলাম যে এখনো পারমিট পাই হচ্ছে, এখনো দিতে হচ্ছে। গতকালও আমরা বিভিন্ন ভাইকে কাজ করেছি, এই সপ্তাহে আমাদের ক্রোয়েশিয়া পারমিট আসছে, তবে ভালো ভালো পারমিট আছে। একাধিক কোম্পানির পারমিট আসছে না, ভালো কোম্পানির পারমিট আসছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করবো, ভারত যদি মনোযোগ দেয় তাহলে আমাদের সমবাজার আবার পারমিট হবে, কারণ সুদৃষ্টিতে এই বাজারটা আবার আমরা দখল করে নিতে পারবো। আর যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী সবাইকে বলবো আপনারা কাজ শিখে যান, ওখানে কাজ করুন, ওখানে থাকুন, ভালো থাকতে পারবেন, নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন। ধন্যবাদ। আমি একজন ভুক্তভোগী সিলেট থেকে এসেছি। প্রথমেই আমি সংবাদকর্মী বন্ধুগণকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আজকের এই মানববন্ধনে দেওয়ার জন্য। আমি একটি কথাই বলবো, আপনারাই হচ্ছেন আমাদের মতো সাধারণ জনগণের দিকে। আপনাদের কলম যত সময় চলবে আমাদের সাফল্য তত অগ্রসর হবে। আমার একটি কথা, যতদিন পর্যন্ত আমাদের মতো সাধারণ জনগণের এই দাবি সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত আপনাদের এই কলম আমাদের পক্ষে লিখে যায়, এই ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য রাখলাম। খুদা হাফিজ, জয় হবে, কোনো সাফল্য নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের আজকের এই প্রেস কনফারেন্স পরবর্তী সময়ে মানববন্ধনে উপস্থিত ইউরোপ প্রত্যাশী ভাই এবং বোনেরা,
আমার সামনে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আপনারা আজকে এই যে অবস্থা, এই যে আমরা শত শত মানুষ ইউরোপ প্রত্যাশী হিসাবে আজকে আমরা এখানে এসেছি, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা হয়রানি শিকার হচ্ছি। প্রথম হয়রানি হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা। আমরা ইন্ডিয়া থেকে ইংরেজি বেঞ্চ করতে হয়, একটা ডাবল এন্ট্রি ভিসা 1 লক্ষ টাকা দিয়ে করতে হয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন করতেছি, আপনি জানেন বাংলাদেশের প্রধান এই তালিকা শক্তি হচ্ছে কি আপনার ইউরোয়, বিদেশ থেকে যে ইয়েটা আসে হচ্ছে আমাদের বাংলাদেশের এই রেমিটেন্সটা হচ্ছে প্রধান চালিকা শক্তি। আমি আপনাদের প্রতি আকুল আবেদন করতেছি, আপনি আমাদের রেমিটেন্সটা বন্ধ করবেন না, আপনি আমাদের বাংলাদেশের ইউরোপ যাত্রাটা বন্ধ করবেন না। আপনার সাথে সারা ওয়ার্ল্ডের নেতাদের ভালো একটা কানেক্টিভিটি আছে, ভালো একটা সম্পর্ক আছে। আপনি এই সম্পর্কটা এই মুহূর্তে কাজে লাগান। আপনারও তো টিকিট দিয়ে আমরা কি পানি খাবো যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন। আমি আবারও বলছি, আপনি এই মেরামতি মানুষের পক্ষে দাঁড়ান, আপনি এই বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, যেহেতু এই রেমিটেন্স মানুষগুলা বাংলাদেশে বৈধভাবে ইউরোপে যেতে পারে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মধ্যে 1 নম্বরে একটা সামাজিক সংগঠন এবং ইউরোপ প্রত্যাশী বাহিনীর নেতারা কাজ করতেছে, ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আছি চট্টগ্রাম থেকে। এখানে যারা তাদের সাথে আমি একটা উপস্থাপন করতে চাই। আমাদের জনসমাজ ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে যে সকল বিষয়ে ভুক্তভোগী, সেই সাথে আমাদের দেশের মধ্যে ভুক্তভোগী, যেটা হচ্ছে এয়ার টিকারের যে রন্যান্য ব্যবসায়ীটা, এয়ার টিকারের যে মূল্যটা ওটা হাতের না আনা হচ্ছে, ওটা এতটাই চলছে এই সমস্ত ভুক্তভোগীর সাথে আমরা এইটা পর্যন্ত বার বহন করতে কোনো অক্ষম হয়ে গেছে। এই এয়ার টিকারের এই বিষয়টা ডক্টর ইউনুসের প্রতি আমাদের প্রতি বিষয় না আগুন আবেদন, এই বিষয়টা আপনি একটু দেখবেন, এটা এই বিষয়টা একটু নাগালে নিয়ে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি ইউরোপের ওয়ার্ল্ড ভিসা প্রত্যাশী। তো আমরা এখানে উপস্থিত হয়েছি যে বাংলাদেশে বিএসএফ এর কনসুলেট অফিস অনেক দেশেরই নেই, এর মধ্যে আমরা ক্রোয়েশিয়ার জন্য পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ক্রোয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এটার জন্য যে আমরা ক্রোয়েশিয়ার ভিসাটার জন্য আবার নতুন করে সুন্দর করে শুরু করে মাননীয় প্রধান উপদেষ্টা ওদের কাছে বিনীতভাবে আমরা ইউরোপ প্রত্যাশী ওয়ার্ল্ড ভিসার জন্য যারা ইউরোপে যেতে আগ্রহী তাদের জন্য যেন আমাদের ভিসাটা সহজ করে দেয় এবং ক্রোয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের যেহেতু মাননীয় উপদেষ্টা ইউনুস স্যার, ওনাকে ইউরোপের সবাই খুব ভালোভাবে ওনাকে জানেন এবং ওনাকে বুঝেন, এবং উনি যদি একটু সহজভাবে বলে যে আমার বাংলাদেশের যে ওয়ার্কাররা আছে তোমার দেশে যে তারা তোমার দেশে কাজ করবে, এবং আমরা ক্রোয়েশিয়া প্রত্যাশী যারা আছি তারা আজকে এখানে আমরা মানে ওয়াদা করবে যে আমরা ক্রোয়েশিয়াতে যে আমরা কাজ করবো, অন্য কোনো দেশে আমরা যাবো না, ক্রোয়েশিয়াতে যে আমরা কাজ করবো ওখানে আমাদের সম্মান অক্ষুণ্ণ রাখবো, যেন আমাদের দেশের ভাবমূর্তি এবং আমাদের পরবর্তীতে যারা ক্রোয়েশিয়াতে যাবে তারা যেন মানে একটা নজির রাখতে পারে বা আমরা নজির রাখতে পারি যে তাদের সহজ হয়ে যায় আর কি। এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। সবাই ভালো আছি। আসলে আমাদের বাংলাদেশের মূল প্রধান যে অর্থনৈতিক চালিকা শক্তি এটা আছে রেমিটেন্স দিয়ে, কিন্তু আমরা সবসময় দেখেছি যে আমাদের এই মানে প্রবাসীদেরই সবসময় একটা বিড়ম্বনা তৈরি হয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে প্রধান উপদেষ্টার থেকে নজর দৃষ্টি আকর্ষণ থাকবে যে আমাদের এই প্রবাসীদের দ্রুততম ভিসা সাহায্য প্রক্রিয়া এবং যারা প্রবাসে অবস্থানরত আছেন তাদেরকে যেন সুযোগ সুবিধা দিয়ে সকল সুযোগ সুবিধা প্রদান করে যেন আমাদের ভিসা প্রক্রিয়াগুলো খুবই সহজতর করা হয়, এবং সেই সাথে আমরা যারা ক্রোয়েশিয়া রোমানিয়া ভিসা প্রত্যাশী
তারা কিছুটা দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করব, যেন প্রবাসে গিয়ে আমাদের এক দেশ থেকে আরেক দেশে না পালানো লাগে। সেই বিষয়ে আমাদের বিভিন্ন এজেন্সি ও এজেন্টদের থেকে একটা পরামর্শ থাকবে এবং সাজেশন থাকবে, প্লাস বাংলাদেশের গভর্নমেন্টেরও আমাদের প্রতি একটি দৃষ্টি অবশ্যই দরকার। এছাড়া আসলে আমাদের বহির্বিশ্বে যে মানে লোক পাঠানোর যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু খারাপ দিকে নেতিবাচক ছাড়া করে ইতিবাচক কোনো কিছু লাইন দেখতেছি না। তো আশা করবো আমরা যেই প্রক্রিয়াগুলোর প্রতি দ্রুততম সহযোগিতা হয় এবং সেই সুবিধাগুলো যেন আমরা সবাই ভোগ করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি নিরুপমা ইয়াসমিন ন্যান্সি। তো আমরা যারা বিদেশে যাই শ্রমবাজারের জন্য, আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অবদান রাখি যারা প্রবাসী ভাই আছেন। তো ওখানে যাওয়ার পরে আমরা যেটা করি, একটা ইউরোপের ভিসা পেতে আমাদের ফাইট করতে হয় দীর্ঘ 8 থেকে 9 মাস। কোনো কোনো ক্ষেত্রে আমাদের এম্বাসি ফেস করতে দিল্লিতে যেতে হয়। দিল্লি তেমন একটি ভিসা পেতে যে পরিমাণ ট্যাক্স দেওয়াতে হয়, এটা আমাদের ভুক্তভোগী ক্লায়েন্টরাই ভালো জানেন। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিকভাবে ওয়ার্ক পারমিট এবং কোম্পানির ভালো ওয়ার্ক পারমিট হওয়া সত্ত্বেও আমাদের ভাইদের ভিসা ইস্যু করে দেয় না, কারণ সন্দেহভাজন করে তাদের 10 টাকা দিয়ে রিজেকশন দিয়ে দেয়। একটা ছেলেকে রিজেক্ট দিয়ে দেওয়া মানে তার এজেন্সি এবং সেই ছেলের পরিবার থেকে বিপুল পরিমাণ লস। যারা এজেন্সির মালিক আছেন তারা জানেন একটা পার্মিট আনতে কত পরিমাণ পয়সা খরচ করতে হয়। শুধুমাত্র যে ক্লায়েন্টের টাকা খরচ হয়, নট ক্লায়েন্ট ট্যাক্স টাকা, কিন্তু আপনার এজেন্সি মালিকও আপনার মতো ভুক্তভোগী। একটা ভিসা যখন হয় না, আপনার যেমন যে পরিমাণ লস হয় তার চাইতে বেশি পরিমাণ লস হয় ওই এজেন্সি মালিকের। এছাড়াও যারা আমরা শ্রমবাজারে বাইরে বিদেশে যেতে চাই, কিন্তু আমরা যেটা করি না, সবার আগে যেটা করণীয়, একজন আসেন যাবো আমি বিদেশে যাব, কিন্তু আপনি কোনো কাজ শিখতে চান না, আপনি কোনো দক্ষতা অর্জন করতে চান না। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি রোমানিয়াতে যাচ্ছেন, আপনি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুলে একটু ইউটিউব দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন, ওখানে ভাষা যে নতুন তার বেসিকগুলো আপনি শিখে যান, কিন্তু আপনারা সেক্ষেত্রে শিখতে চান না অনেক সময়, কিংবা আপনি কোনো কাজে দক্ষতা অর্জন করতে চান না। আপনারা যদি দক্ষতা অর্জন করেন, একজন দক্ষ শ্রমিক দেশ এবং দেশের বাইরে উভয় জায়গায় কিন্তু আপনার লাভবান হয়। আপনি কাজ শিখতে ভাই লাভ আপনার হচ্ছে, আপনার স্যালারিটা আমরা ভালো মাপের একটা ওয়ার্ক পারমিট আপনাকে দিতে পারছি। এতে করে আমাদের বিদেশিদের সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয় যে আমরা স্কিল ওয়ার্কার পাঠাতে পারি, স্কিলের দাম আছে। আজকে ক্রোয়েশিয়ার যে দূর অবস্থা, এটার জন্য কিন্তু আমরা যারা আছি, যারা গিয়ে দিয়েছি, যারা ক্রোয়েশিয়া গিয়ে স্টে করি নাই, আমরাই কিন্তু এটা আমাদের জন্য দায়ী। তো আমরা ওয়াদাবদ্ধ থাকবো। আমরা দেখেন আজকের মানববন্ধন কিন্তু আমাদের সবার বন্ধন। আমরা এখানে আসছি শুধুমাত্র সবাই যেন ভিসা পাই, সবার স্বপ্ন, এজেন্সি মালিক এবং আমরা যারা ক্লায়েন্ট আছি, আমাদের উভয়ের স্বপ্ন কিন্তু ভিসা পাওয়া। আমরা ভিসা পাওয়ার প্রত্যাশার জন্য এখানে এসেছি। আমরা প্রধান উপদেষ্টা বরাবর আবেদন রাখতে চাই, বিএফএস সেন্টার বাংলাদেশে আসুক। আপনারা জানেন কিনা জানি না, জানুয়ারি মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসছে বাংলাদেশে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি, এটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আপনারা সবাই জানেন বিদেশি রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল আছে। তো আমি সবার কাছে মানবিক আবেদন জানাচ্ছি, যে যার এজেন্সি থেকে যাচ্ছেন, বিনীত অনুরোধ, দয়া করে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যে দেশে যাচ্ছেন, আপনি যদি ইউরোপে কোনো দেশে যান, ওখানে থাকেন না ভাই, 2টা বছর থাকেন, কষ্ট করে যাচ্ছেন, 7 থেকে 8 লাখ 9 লাখ টাকা দিয়ে যাচ্ছেন, এই টাকাটা তোলেন, তারপর আপনি অন্য দেশে টিআরসি দিয়ে দেন, আপনি যেতে পারেন। আপনি একটা নতুন দেশে যাচ্ছেন, ওই দেশের কালচার, ওই দেশের ভাষা, ওই দেশের টেক্সচার পশ্চার আপনি কিছুই জানেন না। আপনি একদম নবজাত শিশুর মতো গিয়ে আপনি অনেক সময় গেম দিতে গিয়ে, আপনারা জানেন কিনা জানি না, গেম দিতে গিয়ে কিন্তু অনেকভাবে তারা প্রতারিত হয়েছে, অনেককে বসে করে রাখা হয়েছে, জিম্মি করা হয়েছে, টাকা দাবি করা হয়েছে। এগুলি কিন্তু আপনারা নিজেরাই নিজেদের বিপদ থেকে এনেছেন। তো দয়া করে গেম দিবেন না, আর দক্ষতা অর্জন করবেন, যেই দেশেই যান ওখানে স্টে করার চেষ্টা করবেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। আমরা
আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং অন্যান্য প্রিন্ট মিডিয়ার ভাইবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইউরোপ ভিসা প্রত্যাশী ও পরিষদের পক্ষ থেকে। আসলে আমরা যারা ইউরোপ ভিসার স্টেক হোল্ডার এবং যারা ইউরোপে কাজ করি এবং ইউরোপ ভিসা নিয়ে অনেকে স্বপ্ন পূরণে সহযোগিতা করি, তাদের এখন খুব ক্রান্তিক লক্ষ্য কাটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে। এখানে বিশেষ ভূমিকা রেখেছে আমাদের ইউরোপে কাজকর্মী ভাইরা, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। এখানে আমরা যারা ভুক্তভোগী তাদের মধ্যে থেকে অনেকে কথা শুনেছি। তো ভাই, শুধু কি যারা কাজ করে তাদের দোষ এবং ক্রোয়েশিয়া রোমানিয়া যারা ইমেল তাদের দোষ? আমাদেরও কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে। আমরা কি করি, এয়ারপোর্ট থেকেই অন্য দেশে গেম মেরে দেই। এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটা দেশে যাওয়ার পরে প্রথমে টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা যদি অন্য দেশে যান সেটা আপনাদের বিষয়। বাট কোম্পানি আপনাদের কেন নিয়োগ দিচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কোম্পানি তাদের জনবল দরকার, এই জন্য নিয়োগ দিচ্ছে। কোম্পানি চাইলে আমাদের দেখতে হবে। এরপরে আমাদের বিদেশে যে কনসুলেটগুলো আমাদের খুবই দুর্বল, বড় অর্থনীতি। আমাদের মাননীয় আসিফ নজরুল স্যার, তাকে দেখতাম অনেক বড় বড় কথা বলতেন, এই সেক্টরকে অনেক এগিয়ে নিয়ে যেতে চান। আসলে তিনি সেই কাজ, তার যে কমিটমেন্ট সেটাতে আছেন। এই জন্য আমরা আমাদের সামগ্রিক পরিস্থিতির জন্য আমাদের মাননীয় প্রধান উপস্থিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সারা বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক এবং গ্লোবাল কানেকশন আছেন। আমি তার হস্তক্ষেপ কামনা করছি এবং আমরা আমাদের ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে যে স্মারকলিপি প্রদান করবো, আমরা আশা করবো অতি দ্রুত আমরা দিল্লি সকল ইউরোপ ভিসা সেন্টার এখন ঢাকাতে আমরা চালু করার জন্য আবেদন জানাচ্ছি এবং ইউরোপ স্যার এটাকে খুব গুরুত্ব সহকারে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে, এবং আমার কথা শেষ করছি। আজকে যে মানববন্ধন এবং প্রেস কনফারেন্স করা হয়েছে, আমরা কিন্তু দেশের জনগণের এবং আমরা রেমিডেন্স প্রভাবের যে ধারাটা অব্যাহত রাখার জন্য সকলের প্রচেষ্টায় আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালা যাচ্ছি। সম্মুখে আমাদের কি হবে, সামনের দিনে আমাদের ভবিষ্যৎ কি, আমাদের ইউরোপিয়ান যে ভুক্তভোগী দেশগুলো আছে, সেন্ট্রাল দেশগুলো আছে, এই দেশগুলোতে আমরা কিভাবে কাজ করব, আমাদের কাজের সুযোগ কিভাবে দেওয়া হবে, এ বিষয়ে সরকারকে ভাবতে হবে। উপদেষ্টা মন্ডলের ক্ষেত্রে আমি খরচের অনুরোধ করব এবং আমাদের ব্যবসায়ী যে ঐক্যবদ্ধ যে আমরা যে বিদেশে লোক পাঠাই, আমরা দেশের রেমিডেন্স আনার জন্য পাঠাই। আমাদের ব্যক্তি স্বার্থ চাইতে দেশের স্বার্থ আমাদের কাছে অনেক বড়। আমরা চাই যে দেশের বাইরে যারা যায় তারা আমাদের দেশের কথা ভাবুক, আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশের বাইরে যাচ্ছে এদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা যদি রানওয়ে বা যদি রেমিডেন্সের প্রভাব ধারা যদি ঐক্যবদ্ধ করে এবং যদি ধারাবাহিকভাবে না রাখতে পারি, তাহলে এটা আমার দেশের জন্য অস্থির সংকেত। আর আমরা এই সংকেত থেকে পাঠাতে আমরা আজকে মুসলিময় যে ব্যবসায়ী সমিতি বা ব্যবসায়ী যে সংগঠন, আমরা সব এক হয়েছি। আমরা কিন্তু দেশের স্বার্থে এক হয়েছি। আমরা ভবিষ্যতে যে কাজ করতে চাই, এটা সরকারকে বোঝাতে চাই যে আমরা তাদের চালিকা শক্তি। আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমরা সংগঠন করি না, আমরা সংগঠন করি রেমিডেন্সের প্রভাব এবং রেমিডেন্সের ধারা ঐক্যবদ্ধভাবে আসুক এবং দেশের সুশৃঙ্খল মাধ্যমে যে শ্রমিকগুলো দেশের বাইরে যাচ্ছে ম্যান পাওয়ার করে তাদেরকে একটা নিয়মের মধ্যে আনা হোক। দেশের সরকার যদি সার্বিকভাবে সহযোগিতা করে এবং যদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি আমাদের দিকে একটু নজর দেয়, তাহলে আমরা যে ধারাবাহিকভাবে যে লোকগুলো পাঠাচ্ছি দেশের বাইরে এবং ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত যে দেশগুলো বা সেন্টারগুলোতে, এদেরকে একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে আনা হোক। এই যে প্রবাসী কল্যাণ যে ম্যান পাওয়ার দিচ্ছে, ম্যান পাওয়ার দেওয়ার পরে 1 লক্ষ টাকা জমানত রাখার পরে চাকরি পালাচ্ছে, তারপরে নামে বেনামে বিভিন্ন দেশের টুরিস্ট ভিসার নামে ম্যান পাওয়ার দেওয়া হচ্ছে, ইটালির নামে ম্যান পাওয়ার দেওয়া হচ্ছে। কিন্তু ম্যান পাওয়ার দেওয়ার আগে সুশৃঙ্খল ভাবে চেক করা হোক যে সেই চাকরিটার বৈধ অথেন্টিক পেপার ডকুমেন্ট আছে কিনা। আমরা যাদেরকে দেশের বাইরে পাঠাতে চাই তাদেরকে জন্য নতুন করে নিয়ম করা হোক, যেন কেউ পৃথিবীর বিভিন্ন দেশে যেন পালাতে না পারে। আর আমরা কিছু কিছু জাতিগোষ্ঠী এবং কিছু কিছু এলাকা ভিত্তিক লোক থেকে পৃথিবীর আপনি যে কোনো দেশে পাঠান, তার গন্তব্য হলো ইটালি, তার গন্তব্য হলো ফ্রান্স। আমরা এই ধরনের কোনো জাতিগোষ্ঠীকে পাঠাতে চাই না। আমরা চাই সুশৃঙ্খলভাবে আমরা যে দেশের লোক পাঠাবো, ক্রোয়েশিয়া হোক, মালদোভা হোক, সার্বিয়া হোক, যে দেশে পাঠাবো, আমরা সেখানে স্টে করার জন্য একটা নতুন নিয়ম করার জন্য সরকারকে অনুরোধ করছি। আমাদের যে প্রবাসীদের যে রেমিটেন্স, বাংলাদেশের যে সুশৃঙ্খল ধারা এবং বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার খাত,
এটা কিন্তু আমাদের প্রথম আমরাই কিন্তু দিয়ে থাকি। সরকার আমাদের থেকে নজর দেন এবং আমাদের প্রবাসী কল্যাণ এবং আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে যে আমরা লোক পাঠাই, সেখানে পাঠানোর জন্য সরকারকে নতুন করে ভাবুক, নতুন করে বলতেছেন যে দূতাবাসগুলোকে, দূতাবাসের যে অ্যাম্বাসেডর আছে তাদের সাথে কথা বললে নতুন নতুন নিয়ম এবং আমাদেরকে বিজনেস করার সুযোগ দেওয়া হোক এবং আমাদের যে শ্রমিক এবং আমাদের যে লেবার বা আমাদের যে রেমিটেন্স জনতা দেশের বাইরে যাচ্ছে তাদেরকে সুশৃঙ্খল একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করুক, আমরা এটা চাই। কথা হবে। আমরা এখানে আজকে দাঁড়াই আমাদের মানববন্ধনে নানান অপপ্রচার এমনকি নানান কথা শোনার পর যারা এখানে মহৎ উদ্দেশ্যে নিয়ে আমাদের এখানে অংশগ্রহণ করছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই মানববন্ধনের সমাপ্তি জানাচ্ছি। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের বর্তমান ইউরোপ সহবাজারের যে বর্তমান যে অবস্থা, আপনারা এত অপপ্রচার এত কথাবার্তা শোনার পরও যে আপনারা এখানে আসছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে আসলে আমি আমার এই সমাপ্তি দিতে পারতেছি না। তো আমরা যদি আবারও আমাদের এই দফা যদি দাবি পূরণ না হয়, আমরা আবারও ঘোষণা করি যে আমরা আবারও একটু মানববন্ধন ডাক দিব। যদি সরকার আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্যে সফল না করে, আপনাদেরকে আহ্বান থাকবে আপনারা আবারও আমাদের এই মানববন্ধনের ডাকে সাড়া দেবেন আজকের মতো। তো আজকের মতো আমরা এখানে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্ষেত্রে আমরা একটা দাবি জানাচ্ছিলাম যে আমাদের যারা ভুক্তভোগী আছে, আমরা প্রত্যাশী যারা শ্রমিক বা আমাদের স্টুডেন্ট আছেন, আমরা চাইছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন, আমরা আবেদন করছি
অথবা বিএফএ যে সার্ভিসগুলো আছে সেগুলো যাতে বাংলাদেশে প্রদান করা হয়, স্থাপন করা হয়। তো এই ক্ষেত্রে আমরা ভাবো কি আমাদের সময় এমনকি আমাদের যে অর্থ, আমরা যে বিদেশে গিয়ে আমাদের যে অর্থ ব্যয় করি, যে সময় নষ্ট করি, সেটা থেকে আমরা অনেকটাই পেতে পারি। সেজন্যই আমরা মাননীয় উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন জানিয়েছিলাম যে আমাদের যদি এম্বাসি স্থাপন করা পসিবল না হয়, আপনারা সেক্ষেত্রে বিএফএসগুলো অথবা কোনো একটা কনসুলার সার্ভিস আমাদের চালু করেন। যদিও ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, আপনারাও জানেন যারা ক্রোয়েশিয়া অলরেডি বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতেছে, তো সেক্ষেত্রে আমরা অনেকেই আমরা ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, আমাদের অর্থ সময় দুটাই অপসর হচ্ছে আমাদের। এটাই ছিল আমাদের আসলে মূল মোটিভ। আমাদের যে আগের প্রোগ্রামটা ছিল, আমরা এই প্রোগ্রামের মূল মোটিভটাই ছিল এটা। আমরা এখনও বলি আপনাদের মাধ্যমে, আপনাদের কলমের মাধ্যমে আপনারা আমাদের আমরা যারা বক্তব্যে আছি বিভিন্ন দেশের স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক পারমিট আমরা যেতে চাচ্ছি, তাদের নিয়ে আপনারা লিখেন, তাদের নিয়ে কথা বলেন। এটাই ছিল আমাদের মূল আলোচনা। আর আজকে যে আলোচনা আমাদের ছিল সেটা হচ্ছে যে আমাদের ইতিমধ্যে আপনাদের ক্রোয়েশিয়া সহ এমনকি বিভিন্ন দেশগুলো আমাদের কাছে অলরেডি অঘোষিত একটা ব্যান্ড তারা দিয়ে রাখছে, যেটা এখন ঘোষণা হয় নাই। আমাদেরকে একটু রাখছে যে আমাদের বিচারে ফিক্স করে দেবে, তাহলে আমাদের ওয়ার্ক পারমিট সীমানা বন্ধ করে দিয়েছে তারা। তো আমরা এগুলো নিয়ে সুচার হওয়ার জন্য সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের এই সংগঠনগুলো রক্ষা করা খুবই জরুরি আমাদের, কারণ আমরা যদি আপনারা দেখেন 3 জন মধ্যপ্রাচ্য প্রবাসী যে রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করে, একজনই প্রবাসী তার ওই পরিমাণ সমপরিমাণ টাকা বাংলাদেশে রেমিটেন্স আকারে পাঠিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য মিডিলিটির চেয়ে আমি মনে করি ইউরোপের সহবাদ রক্ষা করা খুবই জরুরি। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমার এটি আবেদন থাকবে, আপনারা এই বিষয়গুলো নিয়ে তৎপরতা চালান। আপনারা স্পেশাল টিম গঠন করে বিভিন্ন জায়গায় এম্বাসি এমনকি কনসুলেট সাথে আপনারা কথা বলেন। আমাদের সহবাদটা রক্ষা করার জন্য কত কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার, আপনারা সেগুলোই করেন। এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ। আমি লাইভে ছিলাম, ফেসবুক লাইভে। আচ্ছা, আমি আরেকটু ঘুরে আসি। পানি খাবেন? পানি খাবেন? যার কারণে আমরা এখন ইন্ডিয়া যেতে পারছি। আগে যারা যেত ডবল এন্ট্রি ভিসা নিয়ে যেত এবং কি তারা ওখানে অনেক টাকা খরচ করতে হতো, তাদের আবাসন ব্যয় হতো, তাদের খানা পিনা বিভিন্ন ধরনের খরচ, প্রায় 3 লক্ষ টাকার মতো তাদের খরচ হয়ে যেত ভিসা পাওয়া পর্যন্ত। এই ব্যয়ভার আমাদের জন্য, আমরা যারা ইউরোপ প্রত্যাশী আছি তাদের জন্য অনেকটা আমরা বিশ্বাস করতে চাই আমরা শান্তিতে, আমরা সর্বোচ্চ আমরা দেশের স্তরে এই শপথ নিয়ে যারা সেনাবাহিনীতে আসেন, শান্তিতে সংগ্রামে এই শপথ নিয়ে যারা নৌবাহিনীতে আসেন, বাংলার আকাশ রাখিব মুক্ত শপথ নিয়ে যারা বিমানবাহিনীতে আসেন, শহীদ রাষ্ট্রপতি দেশ স্বাধীনতার ঘোষণা দিই সামরিক বাহিনীর চেতনার মধ্যে আছে। এই সামরিক বাহিনীর পক্ষ থেকে এই কাজগুলো আমরা বিচার করতে
টপিকস কি আপনারা রেডি করে দিবেন যেটা আমরা একটুখানি শেয়ারই করলাম আমার পেজে আপনারা আমার পেজে প্রতিদিন আপনারা শেয়ার করবেন। জি ওইটাই আপনারা এখানে অংশগ্রহণ করছেন এগুলো ছবি দেখে এগুলো ছবি দেবো আপনাদের প্রচার প্রসারণে চাও আমাদের কথা কি আমাদের জন্য দরকার আমি একটা আমাদের কথা সরকার শুনে না শুনবো না কারণ মানে এর কথা শুনবে না আপনাদের কথা শুনবো আপনারা হচ্ছে ক্লাইন্ট আপনারা কথা কারণ দেখেন আমি কিন্তু আমরা কিন্তু টাকা দিচ্ছি এখানে কারণ হচ্ছে যে আমি সব পাঠাবো সবাই সবকে আমার লোক বাংলায় সবকে গান পাঠাবো এইগুলো আপনারা পজিটিভলি নেবেন কখনোই কারো কথায় বুঝতে পারি উল্টা পাল্টা কথা বলার দরকার নাই কারো যদি গালি দিচ্ছে এখন তো আমার এই বক্সে গিয়ে আমার গালি দিয়ে দেবে আমি খারাপ করতে মিডিয়াতে বলা এগুলো বলা দরকার না ভালো বলা উচিত কারণ হচ্ছে যে আপনি একজন মানুষ খারাপ বলা মানে আপনি ফোন নাম্বার দিয়ে দেন আমার নাম্বারটা ফেসবুকে আছে আমার ফেসবুকে আছে ইউনিয়ন নাম্বার নাই ওটাই আমার কত খরচ আপনার